খুব বেশি পেয়ে গেলে সেটা সবসময় ভালো হয় না। যেমন কিছুই না থাকলে একটা সমস্যা। এবার জ্যাকি শ্রফ অনেক মজা করতেন কিন্তু ভীষণ সিরিয়াস। পাশের বিদ্যার্থী এনএসডি থেকে এদের সঙ্গে কাজ করে অনেক কিছু পেয়েছে, অনেক কিছু শিখেছে। নমস্কার, আমি অরুণিমা আবার চলে এসেছি আরেকটা মোটিভেশনাল কাম ইন্সপিরেশনাল পডকাস্ট শো নিয়ে। আজকের এপিসোডে তোমরা জানো বন্ধুরা যে আমাদের এপিসোডে যারা আসেন অতিথি, যারা গেস্ট স্পিকার আসেন, তাদের সাকসেস স্টোরি আমি তোমাদের সামনে নিয়ে আসি এবং তার জন্য তোমাদেরকে ফলো করতে হবে ডিজিম্যাক্স ক্রিয়েশনের ইউটিউব চ্যানেল প্রতি শুক্রবার সন্ধ্যে 7টায়। আজকে খুব এক্সপ্লোর করছি ব্যাপারটা যে আজকে আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যেই মানুষটার পদার্পণ আমার স্টুডিওতে হবে, সেটা হয়তো আমার ড্রিম ছিল অ্যাজ এ নতুন, আমি ছবি করেছি কিন্তু শুনে এসেছি বহু বছর ধরে আমাদের টলিউডের এক স্বনামধন্য পরিচালক, যাকে আমরা প্রথমে দূর থেকে দেখেছি, তারপরে আমি যখন ছবি করতে এসেছি দেখেছি, স্বপ্ন ছিল তার সাথে কোনো কাজ করব। আজকে কাপ অফ চায়ের দৌলতে তাকে আমার স্টুডিওতে পেয়েছি, আমার ভীষণ একটা ব্লেসড ফিল হচ্ছে। তো আমি হয়তো বেশি বলতে পারছি না, তাই আমি ওভার টু দাদা চলে যাচ্ছি। নান আদার দেন সকলের পরিচিত স্বনামধন্য পরিচালক, সকলের প্রিয় এবং তার কর্মকাণ্ড তোমরা সকলেই জানো, শ্রী অশোক বিশ্বনাথন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। অ্যাট লাস্ট আমি তোমাকে আমার স্টুডিওতে পেয়েছি, এটা হয়তো ব্লেসিংস অফ গড, থ্যাঙ্কস টু ইউনিভার্স। তো আজকে তোমাকে সকলে জানে, তোমার কর্মকাণ্ড জানে, আমরা তোমাকে ফলো করি, তোমার কাজকর্ম দেখে অনুপ্রাণিত হই সবসময়। তো আজকে তোমার সাথে এই তোমার সাকসেসফুল লাইফের কয়েকটা কথাবার্তা শুনে নেবো আরেকবার নতুন করে। ওভার টু ইউ। অশোক বিশ্বনাথন ইজ এ নেম, এটা যখন আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি তখন থেকে আসছে এবং অনেক SRFTR ডিন ছিলে তুমি বহুদিন, তারপরে আমাদের ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের হেড অফ দ্য হেড। তুমি বলো কবে থেকে শুরু? আমি কলেজ থেকে বেরোনোর পরেই পোস্ট গ্রাজুয়েট যে পড়াশুনো সেটা আমি পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে করি। এটা হচ্ছে পুনেতে আছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। প্রথমে এর নাম ছিল ফিল্ম ইনস্টিটিউট, পরে এটা টেলিভিশন যখন আসে হয়ে যায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তো স্নাতকোত্তর পড়াশোনা আমি ওখানেই সম্পন্ন করি। আমার বিষয় ছিল পরিচালনা, ডিরেকশন। তো 3 বছরের কোর্সটা করি। আপনারা অনেকেই জানেন যে ফিল্ম ইনস্টিটিউট থেকে অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব বেরিয়েছেন। নাসিরুদ্দিন শাহ অভিনয় থেকে বেরিয়েছেন, সেই পুরী ইনস্টিটিউট থেকে, ওম পুরী, বা এখন যারা খুব বিখ্যাত অনুপম খের, সঞ্জয় লীলা বনসালি, রাজকুমার হিরানি, তারপরে রাঘবন যিনি ওই মেরি ক্রিসমাস করেছেন, এরা সব ওই সময়কার, আমাদের সময়কারই। তো ওখান থেকে বেরোনোর পরে আমি টেলিভিশনে প্রথমে কাজ করি। বেরিয়ে এসেই তো আর চলচ্চিত্রের সুযোগ পাওয়া যায় না, হয়তো পাওয়া যায় কিন্তু খুব কঠিন। ওই টাইমটা তো আরো বেশি টাফ ছিল। 80 দশকের শেষ দিকটাতে মূলত আমি দূরদর্শনের পর্দায় কাজ করতাম। দূরদর্শনই ছিল তখন মূল চ্যানেল, পরবর্তীকালে অন্যান্য চ্যানেলগুলো এসেছিল। তার সঙ্গে নাটক করছিলাম, নাটকও দীর্ঘদিন ধরে। আমার একটি দল আছে, নাট্য দল, যার নাম বহুব্রীহি। তো আমরা ওই 78 সাল থেকে নাটক করছি। সেখানে আমি ছাড়া অন্যান্য পরিচালকও ছিলেন। শঙ্কর ভট্টাচার্য বলে আমার বন্ধু ছিলেন, উনি এখন আমাদের মধ্যে নেই, কিন্তু উনি খুব মেধাবী একজন চিত্রনাট্যকার এবং পরিচালক। কমল রায় এখন আছেন। আর আমরা করছি কাজ এখনো বহুব্রীহির হয়ে। তো তখন খুব নাটক করতাম, কিছু দেশজ নাটক করতাম, আবার কিছু নাটক করতাম যেগুলো আমরা রূপান্তরিত করতাম বিদেশি নাটক থেকে। সমান্তরালভাবে আমরা কাজ করতাম দূরদর্শনে, এবং কিছুদিন পরে 95-96 পর থেকে আমরা উপগ্রহ মাধ্যমেও কাজ করতে শুরু করলাম। 94 সালে প্রথম জি টিভির যেটা
আমি বলবো ধারাবাহিক, আমরা বলি এখন শো, ফিকশন শো। তার নাম ছিল ব্লাইন্ড লেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ব্লাইন্ড লেন। মুখ্য ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ, আমি তার পরিচালক এবং গল্পকার। চিত্রনাট্য করেছিলেন 2-3 জন, তবে মূলত সুনেত্রা ঘটক, যিনি পরমব্রত আজকের দিনের অভিনেতা পরিচালক, তার মা, তিনি করেছিলেন। আমার বাবা অভিনয় করেছিলেন, এন বিশ্বনাথন, এবং প্রসেনজিৎ তো ছিলেনই। এগুলো তখন মানে দূরদর্শনের ফেস, মানে তো আমি ওইটা করছি ইয়েতে, জিতে, নাম দিয়েছিল আলফা টিভি তখন, জি এর ওই বাংলা পোর্শনটাকে আলফা বলা হতো। তারপরে দূরদর্শনে করছি অবশেষে বলে একটা সিরিয়াল, সেখানে অভিনয়ও করছি আর পরিচালনা করিনি, প্রযোজনা করেছি। পরিচালনা করছিল আমারই সহযোগী কমল রায়। তো এইবারে আস্তে আস্তে আমি চলচ্চিত্রের দিকে এগোলাম এবং আমার প্রথম ছবি হচ্ছে শূন্য থেকে শুরু। ভেরি ফেমাস, মানে খুব আউটস্ট্যান্ডিং মুভি, মানে সবাই জানে। এই ছবিটা এখনো দেখা যেতে পারে, হইচইতে আছে। হইচই এই ছবিটা পূর্ণ দৈর্ঘ্যের ছবিটা আছে এবং খুব ভালো প্রিন্ট আছে। ছবিটা আমার ভাবনা ওই পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকেই ছিল যে একটা ছবি করব। ওখানে একটা এক্সারসাইজও থাকে, যখন শেষ পাশ করার সময় একটা চিত্রনাট্য লিখতে হয়, পূর্ণাঙ্গ চিত্রনাট্য। এটারই চিত্রনাট্য লিখেছিলাম, পরবর্তীকালে সেটা ছবি হয়ে যায়। পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়া মানে সত্যি কথা, মানে তো তারপরে এটা শুরু করলাম, এখানে ভালো মানুষজনের সঙ্গে কাজ করতে পারলাম। মুখ্য ভূমিকায় ছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায়, একজন বিপ্লবীর ভূমিকায়, যিনি বিপ্লবে যুক্ত হয়েছিলেন নকশাল আন্দোলনে। পরবর্তীকালে তার জেল হয় এবং 20 বছর জেলে ছিলেন। আমার পিতৃদেব এন বিশ্বনাথন, যিনি দীর্ঘদিন অভিনয় করছেন, সত্যজিৎ রায়ের ছবিতে করেছেন। এখন আরেকটা হইচইতে ছবি আছে পুনশ্চ, মৃণাল সেনের, দেখা যেতে পারে। সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা, তপন সিনহার এখনই, এরকম অনেক ছবি উনি বাংলা, হিন্দি, তামিলে কাজ করেছেন, 100-র উপর ছবি কাজ করেছেন, উনি ছিলেন। তারপরে ছিলেন মমতা শঙ্কর, অঞ্জন দত্ত, যিনি এখন পরিচালক এবং অভিনেতা। অঞ্জন দত্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। আমি নিজে অভিনয় করেছিলাম। লিলি চক্রবর্তী ছিলেন, খুব একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন। এইরকম কল্যাণ চট্টোপাধ্যায়, মানে 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 স্টার্টেড বলতে গেলে ছবিটা পুরো আর তুমি এরকম পরিচয়, এরকম একাধারে একদম মানে কি বলবো, তুখোর পরিচালনা, এদিকে একাধারে অভিনয়, এই সবটা একসাথে কি করে ম্যানেজ করো উইথ স্মাইল অল টাইম? আমি দেখেছি মানে জেনারেলি কি হয়, আমরা যখন মানে প্রথম কাজ করতে আসি, মানে সিনিয়র ডিরেক্টরসদের মধ্যে একটা মানে হাসিটা পাওয়া যায় না, বা কিছু অনেক সময় কি বলবো খুব মানে হেজিটেশন ফিল হয়। কিন্তু যখন ডিএআইতে মানে জয়েন করা বা ডিরেক্ট মানে প্রোডাকশন হাউস করা, মানে তোমাকে সবসময় যখন আমাদের মানে অ্যানুয়াল ডে হতো, সবসময় স্মাইল উইথ একাধারে পরিচালনা, অভিনয়, তারপরে এসএনএফ-এর মতো অনুষ্ঠান মানে প্রতিষ্ঠানে এত বছর ধরে কি করে এগুলো ম্যানেজ করো? এটা কঠিন ব্যাপার, সত্যি বলেছো। একটা এরকম ছোট উদাহরণ দিই, অভিনয় এবং পরিচালনা এই দুটো একসঙ্গে কি করে করা যায়। অনেকে বলে যেটা সম্ভব নয় বা কঠিন। আমার যেটা সুবিধে হয়, যদি আমি পরিচালনা এবং অভিনয় একসঙ্গে করি, তাহলে আমার মনটা বেশি পরিচালনার দিকে থাকে। তাতে লাভটা হচ্ছে, যখন আমি অভিনয় করি, অভিনয়টা খুব স্বতঃস্ফূর্ত হয়, কারণ ওটা তো মাথায় আছে। মানে সেটার জন্য আমি বেশি চাপ নিই না, তার জন্য খুব ন্যাচারাল হয়, কারণ ওটা তো তখন স্ক্রিন প্লেতেই আছে অলরেডি। তো সেই রকম আর কি। শূন্য থেকে শুরুর সময় আমি খুব ছোট ভূমিকায় ছিলাম, বড় রোলে এরা ছিলেন, জ্যোতিমান বাবা, মমতা শঙ্কর, অনুরাধা রায়, লিলি চক্রবর্তী, কল্যাণ চ্যাটার্জি ইত্যাদি, আরো অনেকে। তো ওই ছবিটাতে আমি ছবির যে আঙ্গিক বা ফর্ম বলে, যেটা চিত্রনাট্যের ফর্ম থাকে, তো কিভাবে গল্পটা চলছে, তার চলন, এই সাজিয়ে নেওয়া, ঠিকই বলেছো। সেখানে আমি কতগুলো পরীক্ষা করেছিলাম বা নিরীক্ষা করেছিলাম,
যে আগের ঘটনাটা পরে, পরের ঘটনাটা আগে, এটা করলে কিরকম হয়। মানে খুব তুমি ওটা নিয়ে রিসার্চ ওয়ার্ক অনেকটাই করেছিলে। তারপর স্বপ্নের মধ্যে যে একটা অদ্ভুত ব্যাপার, একটা আজগুবি ব্যাপার থাকে, সেই অদ্ভুতকে আমি কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম। তো এইগুলোই ছিল শূন্য থেকে শুরুর মূল জায়গা। মানে ভাবা যায় না, মানে এত মানে লং জার্নি ওর উইথ সাকসেস। দর্শক বন্ধুরা, তোমরা জানো যে মানুষটা আজকে যার সাকসেস স্টোরিটা আমরা শুনছি, শ্রী অশোক বিশ্বনাথন মহাশয়ের যে আমরা আজকে শুনছি, ইটস আ ব্লেসিংস ফর আস, এবং অনেক কিছু শেখার আছে। মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে এত কত দশক হলো দাদা তোমার? যদি আমি যদি শুরু করি ওই 90s এর বিগিনিং থেকে, তাহলে 1, 2, 25 বছর ক্রস করে গেছে। মানে 3 দশকের কাছাকাছি, 3 দশক ধরে এক চেটিয়া মানে যে মানুষটা রাজত্ব করছে আর কি, এক কথায় বলতে পারি আমি। যেটা আরেকটা প্রশ্ন আসে মনে, মানে যেহেতু তোমাকে আজকে আমি এই জায়গাটায় পেয়েছি বলে, এই অপরচুনিটিটা পেয়েছি আমি জিজ্ঞেস করার, তখনকার সময় মানে যখন একদম বাঘা বাঘা অভিনেতারা, তারপরে ট্যালেন্টেড মানে অভিনেতারাও সেরকম, পরিচালকরাও সেরকম, ওই জামানাটা আজকের, এটা তোমার কখনো কি মনে হয় যে কিছু মিসিং, বা তখনকার মধ্যে এখনকার ডিফারেন্স? তোমার ভাষায় একটা বলা মুশকিল, একটা তফাৎ তো আছেই। কিছু কিছু এখন সুবিধে হয়ে গেছে, এখন কতগুলো শুটিং এর সুবিধে, যেমন এসি ফ্লোর এসেছে, বা জিনিসপত্রগুলো একটু দ্রুত পাওয়া যায়, মোবাইল ফোন ইত্যাদি। আবার কিছু কিছু মানুষ তখনকার যে একটা কষ্টের মধ্যে দিয়ে কাজ করতে হতো, সেইটা কিন্তু আরো বেশি অনুপ্রাণিত করতো মানুষকে, যে একটা ভালো করতেই হবে, আমার কাছে অর্থ নেই, আমার কাছে তাগিদটা বড় বেশি ছিল তখন, আমার কাছে সুবিধে বেশি নেই, তাই আমাদের কাজটা ভালো করতে। গৌতম ঘোষ একজন পরিচালক, তিনি স্বনামধন্য তো বটেই, তার যদি পার ছবিটা তুমি দেখো, কিংবা তার আগে উনি আরো ভালো ভালো ছবি করেছেন, দখল বলে একটা ছবি, তো সেই সব ছবিতে দেখবে যে একটা অদ্ভুত তীব্রতা আছে, মানে একদম এরকম ভাবে চোখ মানে তাকিয়ে থেকে যেতে হয়, মানে এটার পরে কি আসছে এরকম একটা। আমি চেষ্টা করেছি আমার এই প্রথম কয়েকটা ছবি, যেমন শূন্য থেকে শুরু, কিংবা তারপরে যে ছবিটা করলাম কিছু সংলাপ কিছু প্রলাপ, সেটাও জাতীয় পুরস্কার পায়, প্রথম দুটো ছবি জাতীয় পুরস্কার পেয়েছিল। সেই তীব্রতাটা রাখার, কিন্তু আমি বলবো যে তখনকার যারা অভিনয় করেছেন, তারা এখনো কাজ করেছেন, তারা কিন্তু ভীষণ সহযোগিতা করেছিলেন। ধৃতিমানি বলো, মমতা শঙ্কর, আমার পিতৃদেব, লিলি চক্রবর্তী, পরবর্তীকালে লাবণী সরকার যে পরের ছবিতে করেছে, নন্দিনী ঘোষাল বা সঞ্জীবন গুহ, এরা ভীষণভাবে সহায়তা করেছিল। এবং তার উপরে আবার ধৃতিমানকে নিয়ে স্বপ্নের সন্ধানেতে করি, সেটাও জাতীয় প্যানোরামাতে সিলেক্টেড হয়। একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডটা মানে কয়েকটা ছবিতে পাওয়া, মানে বলতেও ভীষণ ভালো লাগছে, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনারের পাশে বসে আছি কাপ অফ চায়ের আড্ডায়, তাই না? তো যাই হোক, মানে তোমার যেহেতু তুমি একজন পজিটিভ মানুষ, একজন, তোমার বোধহয় এই সিচুয়েশন কি এলো গেল ওইটাতে কিছু খুব একটা যায় আসে না, তাই না? মানে সিচুয়েশন বলতে, মানে সিচুয়েশন মানে ওই সেকাল আর একাল, মানে ওই টাইমটা অ্যাডজাস্ট করে নিতে হয়, সেটাই বলছি। যেমন পুরোনো দিনের আর্টিস্টের সঙ্গে কাজ করেছি, জয়াপ্রদা, সেটা 2007-এ শুরু করেছে একটা ছবি, 2009-তে শেষ হয়েছিল। জয়াপ্রদা হিরোইন, এবং তিনি আমাদের প্রডিউসিং এর মধ্যেও ইনভলভ ছিলেন, পার্টিসিপেট করেছিলেন, কিন্তু মূলত উনি হিরোইন। তো তিনি তো একজন বিরাট বিখ্যাত অভিনেত্রী, এবং তিনি একেবারে 80-র দশকের শুরু থেকে করছেন। তো তার সঙ্গে আমি 27 বছর পরে, তাহলে শি ওয়াজ ভেরি সিনিয়র তখন, অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন। তিনি ছিলেন, জ্যাকি শ্রফ ছিলেন, আশিস বিদ্যার্থী ছিলেন। তো এদের একটা অন্য কালচারই ছিল, এবং সেটা আমি দেখি জয়প্রদাকে অসাধারণ সম্মান করতেন। আমি অনেক ছোট, তাও আমাকে সম্মান করতেন, বা অন্য ইউনিটের সবাইকে। তো এদের সঙ্গেও কাজ করেছি, অনুপ্রাণিত হয়েছি। এবার জ্যাকি শ্রফ অনেক মজা করতেন, কিন্তু ভীষণ সিরিয়াস। আশিস বিদ্যার্থী NSD থেকে,
এদের সঙ্গে কাজ করে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। ওইটাই মানে আজও আমাদের স্বনামধন্য পরিচালক বলেন যে ওনাদের থেকে শিখেছি, সুতরাং আমাদের কত শেখা বাকি, কত জানা বাকি রয়ে গেছে। দাদা, তোমার আপকামিং ছবি যেটা আসছে সেটা নিয়ে যদি একটু বলো তো। এখন একটা সবাই তো মুখিয়ে থাকবে যে তোমার ছবি আসছে, মানে সবাই মুখিয়ে থাকবে কি ছবি, কি বৃত্তান্ত, কে স্টার কাস্ট, তোমার মুখ থেকে একটু শুনে নেওয়া যায়। হ্যাঁ, তুমি তো জানো আমরা তো ডিরেক্টরস গিল্ডে আছি। ডিরেক্টরস গিল্ড আমি যখন জয়েন করি, প্রথমে ছিল দুটো গিল্ড ছিল, একটা ফেডারেশনের গিল্ড ছিল, একটা CTW বলে ছিল, CTWUEI। তো CTWUEI থাকাকালীন শূন্য থেকে শুরু, কিছু সংলাপ কিছু প্রলাপ করি। তারপরে ওই স্বপ্নের সন্ধানে ছবি থেকে আমি ফেডারেশন, দুটো মার্জ হয়ে যায়। আচ্ছা। এবং ওই ফেডারেশনের আন্ডারে যে ডিরেক্টরস গিল্ড তাতেই ছিলাম। এখন আমরা ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। তো আমাদের অনেকেই মানে কাজও করেন, এবার গিল্ডের কাজও হয়, দুটোই হয়। আমি দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলাম এবং সেক্রেটারিও ছিলাম, কিন্তু কাজ চালিয়ে গেছি। তো যেমন সুদেশনা এখন আছে আমাদের, উনি সেক্রেটারি, তারপরে ফেডারেশনেরও উনি ওয়ার্কিং প্রেসিডেন্ট, কিন্তু ফিল্মও করছেন। তো সেটাই উচিত, মানে সাংগঠনিক কাজও করা উচিত, এবং বা কাজ না করলে অন্তত কিছুটা তার অংশগ্রহণ থাকা উচিত, এবং এমনি কাজও করা উচিত। তো আমার সাম্প্রতিকতম যে ছবিটা এই জুন মাসের মাঝামাঝি মুক্তি পেতে চলেছে, তার নাম হচ্ছে হেমন্তের অপরাহ্ন। আচ্ছা, হেমন্তের অপরাহ্ন। দর্শক বন্ধুরা, খুব শীঘ্রই আসছে হেমন্তের অপরাহ্ন, মানে অটাম আফটারনুন। আচ্ছা, মানে একজনের জীবনে হেমন্ত কখন আসে, জীবনের শেষেরই আগে আসে যদি শীতকাল শেষ হয়। তো তেমনি একজন মানুষ যিনি অবসর প্রাপ্ত, সবে হয়েছেন বা হচ্ছেন, তার জীবন ভীষণ নিঃসঙ্গ, কারণ তার স্ত্রী চলে গেছেন মানে এই পৃথিবীতে আর নেই। আচ্ছা, কিন্তু তার যেন একটা উপস্থিতি আছে তার জীবনে, সেটা নিয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি যে একটা মানুষ চলে গেলেও তার একটা উপস্থিতি থাকে। সেই মানুষটি থাকে না কলকাতায়। আমার ছবিটা কলকাতা কেন্দ্রিক নয়, এটা আমি একটু মফস্বলের গল্প। বগুলা বলে একটা জায়গা আছে নদিয়াতে, কৃষ্ণনগর রানাঘাটের কাছে। সেখানে একটি বাড়িতে এই মানুষটি থাকে, একটা বেশ বড় বাড়ি, তবে খুব মধ্যবিত্ত, খুব একটা প্রাসাদ তুল্য নয়, কিন্তু অনেকটা প্রসারিত বাড়ি, পৈতৃক সূত্র হতে পেয়েছে। সেখানে আকাশে ঘুরে বেড়ায়, এবং তার পাড়ার ছেলেরা জোর করে তাকে একটা নাটকে অভিনয়ের জন্য নিয়ে যায়, যদিও সে কোনোদিন কোনো নাটক করেনি, প্রায় দেখেওনি, হয়তো দেখেছে কয়েকটা, কিন্তু বেশি নাটক দেখেনি। তো তার অভিজ্ঞতা কি, যার একেবারে নিঃসঙ্গ জীবন, মানে একেবারে একটা জল, যে জলের মধ্যে কোনো চলাচল নেই, স্থির জল, হঠাৎ তরঙ্গ চলে এলো, নতুন সম্পর্ক তৈরি হলো, সেইটা নিয়ে গল্প। এবং একটি অল্প বয়সী মেয়ে যে তারই মতো ব্রাত্য, এ তো ব্রাত্যই, কারণ বাইরে থেকে এসছে, কোনোদিন অভিনয় করেনি। আর ওই বাচ্চা মেয়েটি হয়তো 22-23 বছর বয়স, সে এসেছে শিখতে, সেও ব্রাত্য, ভাগাভাগ অভিনেতাদের মতো নয়। তো এই দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, এই যে বয়স্ক লোক আর এই অল্প বয়সী মেয়ে, সেটা নিয়েই হচ্ছে আমার মূল কাহিনী। আচ্ছা, বাহ, মানে আমরা খুব শীঘ্রই দেখতে চলেছি, মানে আমাদের থিয়েটার হলে আসবে। হ্যাঁ, তো যাই হোক, মানে এটার জন্য আমরা অপেক্ষায় রইলাম, তোমার নতুন ব্লকবাস্টার আসতে চলেছে, তাই? আচ্ছা, তুমি ধরো এত, মানে আমরা সকলে তোমার ফলোয়ার, মানে অশোক বিশ্বনাথনের কি প্রোডাকশন আসছে সেটা আমরা সকলে ফলো করি, যারা আমরা আজকের দিনে কাজ করছি। মানে আমাদের কাছে এটা বিশাল বড় পাওয়া, আমার কাছে আজকে এটা বড় পাওয়া যে তুমি আজকে মানে প্রেজেন্ট আছো আমার কাপ অফ চায়। তুমি আজকে ধরো সোসাইটি, আমি শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি বলছি না, ধরো আমাদের সমাজ চারিদিকে যেসব অ্যাসোসিয়েশন নিয়ে আমরা যাচ্ছি, সোশ্যাল স্ট্যাটাস, ফিল্ম ইন্ডাস্ট্রি, সব নিয়ে আজকের ইউথ যারা, একদম যারা ইউথ, আমাদের ছেলে মেয়েদের বয়সী, তাদের মধ্যে একটা একটু মনে হয় যেন কোনো দিক থেকে ক্রাইসিস তৈরি হচ্ছে, মানে নিজেরাই অনেকটা বেশি বোঝে। বা তুমি ইউথের জন্য কি একটা মেসেজ দেবে?
বিকজ যেহেতু এটা আমাদের এই অনুষ্ঠানটার লক্ষ্য এবং উপলক্ষ্য দুটোই টু মোটিভেট পিপল, ইন্সপায়ার পিপল। যাদের বয়স অল্প, যে কোনো প্রফেশনে তারা যেতে ইচ্ছুক হোক না কেন, তারা এমন একটা সময় বড় হচ্ছে যেটা একটু গোলমেলে সময়। গোলমেলে কেন বলছি, প্রথম যে জায়গাটা হচ্ছে খুব বেশি পেয়ে গেলে সেটা সবসময় ভালো হয় না। যেমন কিছুই না থাকলে একটা সমস্যা, বেশি পেয়ে গেলে সমস্যা। যেমন আমাদের এখন একটা আছে অন্তর্জাল বা ইন্টারনেট। এই ইন্টারনেটে সারাক্ষণ আমরা দেখছি নানান ধরনের দৃশ্য এবং দৃশ্যের একটা বিস্ফোরণ। সবগুলো যে ভালো জিনিস দেখছি তা নয়, সবগুলো যে সত্য দেখছি তাও নয়, এবং প্রচুর কথা, সবাই কথা বলছে, নানান কথা। এই এত কথা এবং এত দৃশ্যের মধ্যে বিভ্রান্ত হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমাদের সময় যখন অন্তর্জাল তো ছিলই না, মোবাইল ফোনটাও ছিল না, কম্পিউটারও ছিল না, সেই সময় কিন্তু বই পড়ার একটা প্রবণতা ছিল। বই পড়ে নিজের থেকে মনের মধ্যে বিশ্লেষণ করে যে কোনো সত্যের কাছে আমরা আসতাম। এই প্রসেসটা এখন আর নেই, এখন হয়ে গেছে অটোমেটিক। আমি যদি একটা কলম দিতাম সেই যুগে, সেই কলমটা কিন্তু আমরা লিখে দিতাম, যত্ন করে, যত্ন সহকারে। এখন কলমটা নিয়ে আমরা লিখে আমরা ফেলে দিই। তো এই বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যেও কিন্তু নিজেকে ঠিক রাখা যায় যদি বাবা মা এবং আত্মীয় স্বজন এবং যারা বড়, হিন্দিতে একটা কথা আছে বুজুর্গ, বুজুর্গ আগার সহি পরামর্শ দেয়, মানে সঠিক পরামর্শ যদি তারা দেয়, তাহলে কিন্তু এর মধ্যেও যতটুকু প্রয়োজন অন্তর্জালটা ব্যবহার করা, মোবাইলটা কিন্তু আড্ডা মারার জায়গা নয়, মানে এটা একটা ইলেকট্রনিক বস্তু। সারাক্ষণ কানের কাছে রাখলে কানে যে সিগন্যালটা যায় বা ব্রেনে, সেটা পরবর্তীকালে ক্ষতি করতে পারে। এমনি ল্যান্ডলাইনে অনেকক্ষণ কথা বলা যেতে পারে, কিন্তু মোবাইলে নয়। যতটুকু প্রয়োজন মোবাইল ব্যবহার করো, অন্তর্জাল ব্যবহার করো। আবার এখন এসেছে এআই, চ্যাট জিপিটি। আমরা যদি চ্যাট জিপিটির মাধ্যমে প্রবন্ধ লিখতে শুরু করি, তাহলে নিজে কিন্তু করছি না, আমাদের কাজটা একটা কম্পিউটার করছে, মানে আমাদের যে মস্তিষ্ক তার ফাংশন ব্যবহার হচ্ছে না, জং ধরে যাবে। তো সেইটা যে কিছু কিছু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটাই আমি পরামর্শ দিই, যে নিজের থেকে নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে আঁকা, লেখা, সৃষ্টি করা, ভাবা, এইগুলো করতে হবে। কারণ একটা বিভ্রান্তিকর সময়ের মধ্যে দিয়ে আসছি, বড় বেশি আমাদের সঙ্গে আছে। কথা আছে না, হাউ মাচ ইজ টু মাচ, মানে অনেক বেশি আছে, অনেক বেশি আছে, মানে দরকারের থেকে বেশি সবকিছু আছে আমাদের। সত্যি তাই, এটাই হয়তো আজকে আমাদের মানে পরবর্তী জেনারেশন এতভাবে বিভ্রান্ত হয়ে পড়ছে বা কনফিউজড হয়ে যাচ্ছে, কোনটা করবো কোনটা না, এটা করবো ওটা না, এটা কিনবো এটা না, মানে এরকম একটা ব্যাপার সিচুয়েশনে চলে আসছে। তো তোমার আপকামিং ছবি নিয়ে তুমি আর কয়েকটা কথা তোমার আরেকটা বলি, যে ওই যে সময়টা যেটা ধরেছি সেটা ওই 2020 আগে থেকে, তার মানে কোভিড আসেনি। আচ্ছা, কোভিডের আগের সিচুয়েশনটা, তারপরে কোভিড আসছে সেটাও দেখাচ্ছে। ও আচ্ছা, এবং পুরো কোভিডের সময়টা, যেমন ওই যে মানুষটি মহলা কক্ষে যেত, ওই যে রিহার্সাল করতো, তাতে ওর জীবনে একটা আনন্দ এসেছিল, একটা তরঙ্গ এসেছিল। কিন্তু আবার এই কোভিড এসে বেরোনো বন্ধ হয়ে গেল, দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেল, সবকিছু বন্ধ। আবার সেই অদ্ভুত সেই আগের পরিস্থিতি সে চলে গেল। তো সেইটা দেখানো হয়েছে। তারপরে সে বেরিয়ে এলো, মানে আস্তে আস্তে কোভিড ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, ওমিক্রন ইত্যাদি সব হলো, নাটকের রিহার্সাল করছে। কিন্তু তার ছেলে ইঞ্জিনিয়ারিং শেখাতে সে তাকে ইউক্রেনে পাঠিয়েছিল। আবার ইউক্রেনে একটা সমস্যা তৈরি হলো, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সঙ্গে। তো সে সম্পূর্ণরূপে স্বস্তির নিঃশ্বাস কিন্তু নিতে পারছে না, যতই সে রিটায়ারমেন্ট লাইফে আসুক না কেন। এটাই বোধহয় মূল। তো এইগুলো এসেছে ছবির মধ্যে। আমি আশা করব যে মানুষজন ছবিটা দেখবে,
কারণ সেই সময়টা আমরা কিন্তু ভুলতে পারছি না, এবং সেই সময়টা একটা ছায়ার মতন, একটা ভূতের ছায়া বা ভৌতিক ছায়ার মতন আমাদের তাড়না করে, যে ওই যে 2 বছর কিভাবে কেটেছে, কিছু না করে কেটেছে, কাজ নেই। তো এইরকম একটা ছবি নিয়ে যখন তোমার ছবি, সেটা তো সকলে গিয়ে এমনি দেখবে, সেটা আমরা জানি, আমরা তো দেখবোই। তো ধন্যবাদ যে তুমি এটা নিয়ে বলছো বা এই আবার সুযোগ দিলে। আমি খুব ব্লেসড যে আজকে আমি মানে স্বনামধন্য পরিচালক অশোক বিশ্বনাথনের নিয়ে আমি কথা বলছি, যে অপরচুনিটিটা আমি পেয়েছি বলে আমি ধন্য। তো থিং ইজ দ্যাট মোটামুটি কবে নাগাদ? জুনে। তো বন্ধুরা, হেমন্তের অপরাহ্ন ছবিটা তোমরা ওয়েট করো, আর 1 মাসের মধ্যেই আসতে চলেছে প্রেক্ষাগৃহে। তো হলে গিয়ে ছবি দেখো, আর ছবিটার জন্য আমরা সকলেই ওয়েট করবো অবভিয়াসলি, রাইট? তো তুমিও একটু কিছু বলে দাও দর্শকদের ছবিটা মানে হলে আসার জন্য, বিকজ হল। হ্যাঁ, আপনারা ছবি দেখুন, হলে না দেখলে এই ছবির একটা পরিধি আছে, তো সেই পরিধিটা অনুভব করা যায় না। মানে মোবাইলের মধ্যে দেখলে বা ছোট স্ক্রিনে দেখলে সেটা বোঝা যাবে না, কারণ এমনভাবে শব্দ নিয়ে আমরা খেলেছি, কারণ স্বপ্ন নিয়ে খেলেছি। স্বপ্ন মানে শব্দ, অনেক সময় শব্দহীনতাও আছে। সেই সবগুলোকে অনুভব করতে গেলে বড় স্ক্রিনে দেখা প্রয়োজন, তাই ছবিটা দেখা প্রয়োজন। এবং এটা জীবনেরই একটা ছবি, অতএব আমরা যারা জীবনের মধ্যে আছি, আস্তে আস্তে যাপন করছি জীবন, তাদের এই ধরনের ছবি দেখা প্রয়োজন বলে আমি মনে করছি। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ, মানে এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। সুতরাং আজকে তুমি এসেছো, সময় দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই হলে গিয়ে ছবিটা দেখি, এবং আমার মানে একান্ত ইচ্ছে মানে তোমার কাছে আরো কিছু শেখার, মানে অনেক কিছু শেখার, এরকম একটা মানে সুপার এডুকেটেড একজন ডিরেক্টর, একটু কিছু শিখিও পরিচালনার ক্ষেত্রে, তবে কিছু কিছু আমরা গুটি গুটি পথে এগোতে পারবো। এনিওয়ে, আজকে আমরা মোটামুটি শুনে নিলাম দাদার ছবি আসছে, যে ছবিটার একটা ডিফারেন্ট স্টোরি লাইন, তোমরা গিয়ে দেখো, এবং সেটা যখন এইরকম মাপের একজন পরিচালকের ছবি, সুতরাং মিস করলে তোমরা মিস করবে। তো স্টে টিউনড উইথ আস, আমরা খুব শীঘ্রই আসছি এই এপিসোডটা নিয়ে তোমাদের সামনে। দেখতে থাকো এই কাপ অফ চা উইথ অরুণিমা, অ্যাজ ইট ইজ এ মোটিভেশনাল অ্যান্ড ইন্সপিরেশনাল পডকাস্ট। সুতরাং পজিটিভিটি শেয়ার করলে বাড়ে, সুতরাং আমাদের এই চ্যানেলটা বন্ধুরা তোমরা শেয়ার করো। এটা আমি বলি বা না বলি, তোমাদের শেয়ার করা উচিত, বিকজ আজকের দিনে যত পজিটিভিটি শেয়ার করবে তত তোমার পজিটিভিটি বাড়বে। টিল দেন, স্টে টিউন উইথ আস, অ্যান্ড খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং এরকম কি বলে স্মাইলি থাকতে হবে তো দাদা, স্মাইলি থাকো, অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন কার্মা। নমস্কার।